হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম নতুন একটা ড্রামা নিয়ে। ড্রামাটির নাম হলো লাভলি রুয়ানার। ড্রামাটির শুরুতেই আমাদের দেখানো হয় সূর্যগ্রহণের দৃশ্য। এরপর আমাদের অ্যাক্লিস নামে একটা হিপহপ ব্যান্ডকে দেখতে পাই, যারা কিনা সিওর সাথে রেডিও স্টেশনে যাচ্ছিল। তারপর আমরা আমাদের ড্রামার মূল ক্যারেক্টার সোলকে দেখতে পাই। ও কিনা হসপিটালে ভর্তি ছিল, কারণ ওর এক অ্যাক্সিডেন্টে প্যারালাইজ হয়ে গেছে। সোলের মা সোলের সাথে নানান গল্প করে সোলের মন ভালো করার চেষ্টা করছিল, কিন্তু সোল কোনো কথাই যেন শুনছিল না। এদিকে ওর মা নেল কাটতে গিয়ে পায়ে কেটে ফেলে, আর ওখান দিয়ে রক্ত পড়তে লাগে। এতে সোলের মা অনেক ভয় পেয়ে যায়, আর সোলকে জিজ্ঞাসা করতে লাগে তোমার বেশি লাগেনি তো? কিন্তু সোলের কোনো রেসপন্সই ছিল না, কারণ ওর পা অচেতন অবস্থায় ছিল। তো সোলের মা এবার কাটা জায়গায় ওষুধ লাগানোর জন্য ওষুধ কিনতে গেলে তাড়াহুড়োর কারণে ওর মায়ের পায়ে লেগে একটা কাঁচের গ্লাস পড়ে ভেঙে যায়। কিন্তু সোলের মা বেশি পাত্তা না দিয়ে ওষুধ কিনতে বেরিয়ে যায়। ঠিক সেই সময় সোল একটা কাঁচের টুকরো তুলে নেয় আর ভাবে ওর হাতের শিরাটাই কেটে ফেলবে। আর তখনই ওর ফোনে কল আসে, কিন্তু সে কলটা রিসিভ করে না। ফলে ওর পাশে থাকা পেশেন্টরা ওকে বলে তুমি ফোনটা রিসিভ করছো না কেন? আমাদের ফোনের কারণে অসুবিধা হচ্ছে তো। তখন সোল কিছুটা বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে। সোল বুঝতে পারে যে ওর কথাটা রেডিও স্টেশনের সকলে শুনতে পারছে, আর সদেও ফোনটা ধরে বলে তোমাদের কাছে কি সবাই মজার? রেডিও স্টেশন থেকে ওকে বলা হয় যে ওকে একটা রানিং শো এর টিকিটও দেওয়া হবে, কিন্তু সোল বলে এসবের কোনোটাই আমার দরকার নেই। তোমরা কি পারবে আমাকে হাঁটাতে? আর তোমরা যদি আমার মজা ওড়ানোর জন্য আমাকে কল করেছো, তাছাড়া তোমাদের জীবন তো ভালো আছে, তাহলে তোমরাই মজা করো না কেন? আমার জীবনে ডিস্টার্ব করতে এসো না। তাছাড়া আমার যেখানে বেঁচে থাকতেই ইচ্ছা করছে না, সেখানে তোমরা আমাকে ফালতু ফোন করে বিরক্ত করছো। আর যদি তোমরা কল করো না, আমি তোমাদের রেডিও স্টেশনে জানিয়ে দেব। এসব বলে ও ফোনটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। তো সঞ্জি এবার ওকে বলতে লাগে তুমি আমার কথা শুনতে পারছো? আর তুমি যে বেঁচে আছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমার বেঁচে থাকাটা তোমার পরিবারের জন্য অনেক জরুরি। এখন হয়তো তোমার মন খারাপ আছে, কিন্তু কিছুদিন পর তোমার মন এমনিই ভালো হয়ে যাবে। তখন তোমার মনে হবে বেঁচে থেকে অনেক ভালো কাজ করেছো, আর আশা করি তোমার জীবন অনেক ভালো কাটবে। এর মধ্যে সোলের মা এখানে চলে আসে। সোল তার মাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। এরপর আমাদেরকে 2022 সালের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা সোলের রুমে সোল যে ছবি আর পোস্টার দেখতে পাই। আমরা এখান থেকে বুঝতে পারি সোল এখন পুরোপুরি সোলজের ফ্যান হয়ে গেছে। তো আমরা দেখি সোল ঘুমিয়ে রয়েছে, আর ওখানে ওর গ্র্যান্ডমা মুখের মধ্যে লিপস্টিক দিয়ে দাগ করে দিয়েছে, আর নিজের মুখেও লিপস্টিক লাগিয়েছে। তো আমরা এখান থেকে বুঝতে পারি যে আসলে সোলের গ্র্যান্ডমা মানসিকভাবে অসুস্থ, আর এই কারণে বাচ্চাদের মতো আচরণ করতে থাকে। এর মধ্যে অ্যালার্ম বাজে, আর সোল ঘুম থেকে উঠে ওর ফোন চেক করতে লাগে, কারণ ও চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু এখনো পর্যন্ত সেখান থেকে কোনো উত্তরই আসেনি। সোল তার গ্র্যান্ডমাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, আর তোমার মুখে এগুলো তুমি কি এঁকেছো? তখন সে বলে কিছুই না। তারপর সোলের প্রশংসা করতে লাগে যে তুমি এত সুন্দর। এমনকি সোল তার গ্র্যান্ডমার কথা শুনে খুশি হয়ে যায়, কিন্তু তখনই সে খেয়াল করে ওর গ্র্যান্ডমার কাছে সোলের ঘড়ি রয়েছে, আর এই ঘড়িটা যেহেতু নিলামে অনেক টাকা দিয়ে কিনেছে, আর এটা যেহেতু সোলের ঘড়ি ছিল, আর এই কারণে ঘড়িটা সোলের কাছে অনেক বেশি পছন্দের ছিল। আর এই ঘড়িটা নিয়ে ওর গ্র্যান্ডমা খেলা করতে লাগে, ফলে ও গ্র্যান্ডমার থেকে ঘড়িটা চাইলে গ্র্যান্ডমা ওকে ঘড়িটা না দিয়ে এখান থেকে পালিয়ে যায়। তো সোল এবার প্রচন্ড বিরক্ত হয়ে ওর মাকে বলতে লাগে যে মা তুমি গ্র্যান্ডমার কাছ থেকে আমার ঘড়িটা দিয়ে দিতে বলো, আর ঘড়িটার যদি কিছু হয় তাহলে আমি মরেই যাব। তো সোলের মা এবার গ্র্যান্ডমাকে কোনো রকম ভুলিয়ে ভালিয়ে ওর ঘড়িটা নিয়ে সোলকে দিয়ে দেয়। তবে যখন সোলের মা জানতে পারে সোল 3000 টাকা দিয়ে নর্মাল একটা ঘড়ি কিনেছে, এতে সে অনেক বকা দিতে থাকে, আর বলে সত্যি তুমি সোলের জন্য পাগল হয়ে গেছো। তাছাড়া আজকেই আছে না ওর লাইভ কনসার্ট? সোল বলে হ্যাঁ, তার জন্যই তো আজ আমি এত বেশি খুশি সঞ্জিকে প্রথমবার লাইভ দেখার জন্য, কারণ ও আজ পুরো 5 বছর পর ফাইনালি লাইভ কনসার্ট করছে। মিস্টার পার্ককে কেন মানা করেছো যে তুমি মুভি করতে পারবে না? আর আমি তো তোমাকে বলেইছি যে তুমি এই মুভি করা শেষ করে আমি
আমি তোমাকে কিছুদিনের জন্য ব্রেক দিয়ে দেব। আর এতে সঞ্জি ওর সিওকে বলে আমার কোনো ব্রেক চাই না, আমি এই চাকরি থেকে বিদায় করতে চাই। এতে সিও বলে তুমি একবারও তোমার পরিবারের কথা ভাবলে না, আর তুমি যখন এই কেরিয়ারটা নষ্ট করে ফেলবে না তখন তুমি অনেক পস্তাবে। এই কথা শুনে সঞ্জি ওকে বলে আমি কোনো পস্তাবো না। পরের দিনে সোল কাস্টারে যাওয়ার জন্য রেডি হয় আর বেড়ানোর আগে সোলজির ছবির দিকে তাকিয়ে আই লাভ ইউ বলে। এরপর সোলের বেস্টফ্রেন্ড জু তাকে কাস্টারিতে নিয়ে যেতে থাকে। জু সোলকে সোলজির স্কুল লাইফের ফটো দিলে সোল অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে আমাদের স্কুলে এত হ্যান্ডসাম একটা ছেলে পড়তো তাও আমি লক্ষ্য করিনি। জু বলে তখন তো তুমি অন্য কারোর ফ্যান ছিলে। সোলের মনে পড়লে জু বলে ও হয়তো তোমার অ্যাক্সিডেন্টের পরে স্কুলে মারাপিট করেছিল আর কোনো একটা ঝামেলা পাকিয়েছিল, সেই জন্যই ও স্কুল ছেড়ে দেয়। তারপর সোল ভেলুরে কোস্টে পৌঁছায় আর অনেক মজা করে প্রচুর ছবি তুলে। ঠিক সেই সময় সোলকে ও সিনেমা থেকে কল করে। তখনই ইন্টারভিউর জন্য ডাকা হলে সোল একটু চিন্তা করে আর কোস্ট শুরু হওয়ার আগে ফিরে আসবে ভেবে বেরিয়ে পড়ে। এরপর সোল সিনেমার অফিসে আসলে সে পঙ্গু চেনে তাকে চাকরি দেওয়া হয় না। এতে সোলের একটু খারাপ লাগলে ও কিছুক্ষণ পর সোলকে দেখতে পাবে বলে ওর মন খুশি হয়ে যায়, কিন্তু রাস্তায় অনেক জ্যাম ছিল তাই সে যখন ভেলোরেতে পৌঁছায় তখন এন্ট্রি ডোর বন্ধ হয়ে গেছিল। অনেক রিকোয়েস্ট করলেও স্টাফ ওর কথা শোনে না, তাই অগত্যায় ও বাইরে থেকেই কাজটা এনজয় করতে থাকে। ভেতরে সোলজি গান গাইতে থাকে আর বাইরে থেকে সোল তার গান শুনে খুশি হতে থাকে। সোলজি একটা রোমান্টিক গান গাইলে সোলের চোখে জল চলে আসে। এরপর কাস্ট শেষে সোল বলে কাজটা বাইরে থেকে শুনেই আমার মন ছুঁয়ে গেল, যদি ভেতরে থাকতাম তাহলে তো মনে হয় খুশির চোটে মরে যেতাম। আর তখনই সোফল শুরু হলে সোল আরো বেশি খুশি হয়। তখনই একজনের সাথে ধাক্কা লেগে ফোনটা পড়ে ভেঙে যায়। অন্যদিকে সোলজি মন খারাপ করে রুমে আসলে তার ব্যান্ড মেম্বারে তার চাকরি ছেড়ার বিষয়ে খুশি ছিল না। এতে সঞ্জি জানায় সে কিছুক্ষণের জন্য একা থাকতে চায়। অন্যদিকে সোল একা একা বাস স্ট্যান্ডের দিকে যেতে থাকে। এই সময় ওর হুইল চেয়ারে ব্যাটারি শেষ হয়ে যায়। এই দেখে সোলের মনে হয় সারাদিন আজ তার সাথে অনেক খারাপ ব্যাপার ঘটে গেছে। এইসব ভেবে ও ঠান্ডায় কাতরাচ্ছিল। তখনই সলজি ওকে দেখতে পেয়ে ওর কাছে যায়। তখন সোলের বিশ্বাসই হয় না যে সলজি তার সামনে দাঁড়িয়ে আছে। সলজি ওকে জিজ্ঞাসা করে তার হুইল চেয়ার কাজ করছে কিনা, কিন্তু কোনোই উত্তর দিতে পারে না। এদিকে সলজিকে ঠান্ডায় কাঁপতে দেখে সলজি ওকে তার রুমালটা দিলে সোল খুশিতে কান্না করতে শুরু করে আর তাকে জানায় সে সলজির অনেক বড় ফ্যান। এতে সলজি ওকে থ্যাংক ইউ বলে সোল ফিসফিস করে বলে থ্যাংক ইউ তো আমারই বলা উচিত। এই বলে মনে মনে ভাবে তুমি আমাকে আবারও নতুন করে বাচ্চা শিখিয়েছো। এদিকে সোলের অবস্থা দেখে সলজি ওকে লিফট দিতে চায় আর তখনই সেখানে জু চলে এসে সোলের স্বপ্নে জল ঢেলে দেয়। এরপর জুয়ের সামনে সলজি তার ছাতাটা দিয়ে দেয় আর এতে সোল খুশি হয়ে সলজিকে ওর প্রিয় ক্যান্ডি গিফট করে। এরপর সোল বাড়ি ফিরে মাকে বলে তুমি জানো কে আমায় অ্যাক্সিডেন্টে বাঁচিয়েছিল? এতে ওর মা মনে নেই বললে সোল বলে আজ সেই মানুষটাকে দেখেছি যে আজ আমাকে বাচ্চার শক্তি দিয়েছে। এরপর ও তার রুমে এসে সলজি দিয়ে প্রত্যেকটা জিনিসগুলো অনেক যত্ন করে রাখে। ওর মনে হয় এই সব ও স্বপ্ন দেখছে। এই সময় সলজি ঘড়িটা হঠাৎ করে ফ্লিপ করে ওঠে। সোল কি হলো বুঝতে না পেরে ঘড়িটা ওর হাতে পড়ে নেয়। অন্যদিকে সলজির ফোন বেজে বেজে কেটে যায়। তার পুরো রুমে নানান রকমের ওষুধ ছড়িয়েছিল আর সলজি ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়েছিল। পরের দিনে সলজি ব্যালকনি থেকে ঝাঁপ দেয়। এদিকে সোল নিউজটা প্রথমে বিশ্বাস করতে পারে না, কিন্তু সলজির ভিডিও দেখে সোল সফট হয়ে যায়। ও তখনই হসপিটাল যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় একজনের সাথে ধাক্কা লেগে সলজির ঘড়িটা হাত থেকে নিচে পড়ে গেলে সোল তখনই জলের মধ্যে ঘড়িটা তুলতে যায়। এদিকে হসপিটালে অনেক চেষ্টা করেও সলজিকে বাঁচাতে পারে না আর সলজি মারা যায়। তখনই জলের মধ্যে সলজির ঘড়িটা আবারও জ্বলে ওঠে। সোল ঘড়িটা নিয়ে ওপরে তাকালে সলজির মারা যাওয়ার নিউজটা দেখতে পায়। নিউজে বলা হয় অতিরিক্ত ডিপ্রেশনের কারণেই সোলজের আজ এই পরিণতি। এইসব দেখে সলজির হসপিটালে থাকা কথাগুলো মনে পড়তে থাকে। এইসব মনে করে সোল অনেক কান্না করতে লাগে। এই সময় সলজির ঘড়ির সুইচে প্রেস করলে চারিপাশ থেমে যায় আর সে নিজেকে স্কুলে দেখতে পায়। এইভাবেই মুভির পার্ট 1 শেষ হয়ে যায়। পার্ট 2 দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।